অষ্টম শ্রেণীর ছেলেদের কাছে আবার এলাম। তো অনেকদিন পরেই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আসলে আমার শরীরটা ঠিক ভালো ছিল না, তো তো ওইসব কারণে আর কি পুরোপুরি মানে মনোনিবেশ করতে পারিনি কাজে। আর একটা জিনিস হচ্ছে যে তার মধ্যে আবার হয়তো দুদিন আগেই দিতে পারতাম, কিন্তু তার মধ্যে এই দুদিনে ঝড় বৃষ্টি ইত্যাদির কারণে আর কি এগুলো হয়ে ওঠেনি। নেটওয়ার্ক নেই, তো এখন যতটা পারছি দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে। তো এর আগের যে শতকরা অধ্যায়ের যে একটা আমি প্রথম ক্লাস করেছিলাম, আজকে আমরা এই ক্লাসটা শেষ করব। তো বেশি কথা না বলে আমি শুরু করছি। দেখো 12 নম্বরের প্রশ্নটা, তোমরা আশা করি বইপত্র নিয়েই বসেছো। তো 12 নম্বরের প্রশ্নটা তোমরা দেখতেই পাচ্ছ। 12 নম্বর প্রশ্নটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে চিনির ব্যবহারের এই অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। হ্যাঁ, 12 নম্বরের প্রশ্নটা ভালো করে দেখে নাও। 12 নম্বরের প্রশ্নটা ভালো করে দেখে নাও, আশা করছি দেখতে পেয়েছো। এবারে আমি তোমাদের প্রশ্নটা পড়ে শোনাই, কেমন? চিনির মূল্য 20% বেড়ে গেছে। চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে হিসেব করে লিখি। এখন এখানে দেখতে হবে তোমাকে কি চাইছে, যেটা চাইছে সেটা তোমাকে দেখতে হবে। কি চাইছে? চিনির ব্যবহার শতকরা কত কমাতে হবে। চিনির ব্যবহার শতকরা, চিনির ব্যবহার শতকরা, এই যে চিনির ব্যবহার শতকরা কত কমাতে হবে, সেই জন্যই আমরা চিনির প্রাথমিক যে ব্যবহার সেটাকে 100 কেজি ধরে নেব, তাতে আমাদের হিসেব করতে সুবিধা হবে। বোঝা গেল কথাটা? চিনির ব্যবহার শতকরা কত কমাতে হবে, চিনির ব্যবহার শতকরা, চিনির ব্যবহার শতকরা, ব্যবহারের কথাটা বলা হচ্ছে, সেই জন্য চিনির ব্যবহারটা আমরা প্রাথমিকভাবে ধরে নিচ্ছি 100 কেজি। তাহলে এবার 100 কেজি চিনির তো একটা দাম হবে। তো প্রতি কেজি চিনির দাম আমরা জানি না, ধরো আমরা অনেকেই দোকান বাজারে যাই না, আমি জানি না, আমি ধরে নিচ্ছি প্রতি কেজি চিনির দাম X টাকা হলো। তাহলে প্রতি কেজি চিনির দাম যদি X টাকা হয়, তাহলে 100 কেজি চিনি কিনতে আমার কত টাকা লাগে? 100X টাকা। এইটুকু আগে আমরা ধরি চিনির প্রাথমিক ব্যবহার একশো কেজি। এটা অনেকে লিখতে পারে, ধরি ওই পরিবারে প্রথমে চিনি ব্যবহার হতো 100 কেজি, নিজের মতন করে লিখতে পারবে। এবার এবং এখানে দাঁড়ি না দিয়ে আমি বলছি কি, এবং প্রতি কেজি চিনির মূল্য X টাকা, প্রতি কেজি চিনির মূল্য X টাকা। অতএব চিনির জন্য খরচ কত হচ্ছে? এক কেজি চিনির দাম যদি X টাকা হয়, তাহলে 100 কেজি চিনির দাম কত হবে? 100 গুণ X, এই টাকাটা, তার মানে 100X টাকা। এই টাকাটা চিনির জন্য ওই পরিবারে প্রথমে খরচ হচ্ছে। এইবারে কি ঘটলো? চিনির মূল্য 20% বেড়ে গেছে। চিনির মূল্য 20% বেড়ে গেছে। এখন দেখো, আগে চিনির জন্য যে খরচটা হতো না, এটা আমাদের কাছে 100%, 100%, 100%, 100%। আগে চিনির জন্য যে খরচটা হচ্ছিল সেটা আমাদের কাছে 100%। এখন বেড়ে গেল কত? 20%। চিনির খরচ বেড়ে গেল 20%। তাহলে হবে কত? 120%। বোঝা যাচ্ছে কি? আগে ওই পরিবারে চিনির জন্য যে খরচটা হতো 100X টাকা, সেই টাকাটা শতকরাই বলতে গেলে আমরা বলবো 100% বা 100% হলো। এবার 20% বাড়লো, তাহলে আগে 100% ছিল, এখন 20% বাড়লো, তাহলে এখন হবে কত? 120%। তাহলে চিনির
মূল্য বৃদ্ধি পেয়েছে কত? চিনির মূল্য বৃদ্ধি পেয়েছে, চিনির মূল্য বৃদ্ধি পেয়েছে 20%। অতএব এখন চিনির জন্য খরচ হয়, এখন চিনির জন্য খরচ হয় আগে যা খরচ হতো, আগে যা খরচ হতো তার 120%। কারণ আগে যে খরচটা হতো এটা 100% ছিল, আগে যা খরচ হতো ওটা 100% ছিল, যাই থাকুক টাকাটা 100%। এখন বেড়েছে 20%, তাহলে হলো কত? 120%। এই টাকাটা খরচ হবে এখন। তাহলে 100x ইন্টু, আমরা যদি শতকরাটাকে ভেঙে দিই তাহলেই বুঝতে পারবে কি হবে, 120x টাকা। অর্থাৎ এখন ওই পরিবারের চিনির জন্য খরচ করতে হবে 120x টাকা। কতটুকু চিনি? 100 কেজি চিনি, 100 কেজি চিনি কিন্তু তো, তাতে দামটা এইটা ছিল, দাম বেড়ে এইটা হলো, অর্থাৎ 120x টাকা এখন দাম হলো। কিসের দাম হলো? 100 কেজি চিনির দাম হলো। কিন্তু ওই পরিবারে এই এত পরিমাণ টাকা এখন আর দেবে না, আগে যা টাকা দিত সেই পরিমাণ টাকাই দেবে। এই যে খরচটা বেড়ে গেল, এই 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 পরিমাণ টাকা কিন্তু ওই পরিবার চিনির জন্য খরচ করবে না, আগের মতনই খরচ করবে। তাহলে এখন এই যে 120x টাকায় যদি 100 কেজি চিনি পাওয়া যায়, তাহলে 100x টাকায় এখন কত চিনি পাওয়া যায় সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে গণিতের ভাষায় সমস্যাটা কি দাঁড়ালো? এখন গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, একদিকে হলো চিনির দাম, আর একদিকে হচ্ছে চিনির পরিমাণ। চিনির পরিমাণ যেটা হবে কেজিতে। বর্তমানে কি অবস্থা? বর্তমানে বলছে 120x টাকায় পাওয়া যাচ্ছে 100 কেজি চিনি। বর্তমানে যা দাঁড়িয়েছে তাতে 120x টাকা হয়ে গেছে দাম। কিসের দাম? 100 কেজি চিনির দাম। তাহলে 120x টাকায় পাওয়া যাচ্ছে 100 কেজি চিনি, কিন্তু ওই পরিবার খরচ করবে আগে যা খরচ করতো সেই টাকাটা। তাহলে 100x টাকায় কত চিনি পাবো আমরা? এইটা হচ্ছে আমাদের সমস্যা। এখন যদি এইটা আমরা ত্রৈরাশিক পদ্ধতিতে করতে চাই তাহলে আমরা করতে পারি। কীরকম ভাবে করতে পারি? দেখো, চিনির ব্যবহার যদি আমি কমাই তাহলে চিনির দাম যদি আমি কমাই তাহলে চিনির পরিমাণও কমবে। আবার চিনির দাম যদি বাড়িয়ে দিই তাহলে চিনির পরিমাণও বাড়বে। অর্থাৎ এরা সরল সম্পর্কে আছে। এখানে চিনির দাম এবং চিনির পরিমাণ সরল সম্পর্কে আছে। এখানে চিনির দাম ও চিনির পরিমাণ সরল সম্পর্কে আছে। সরল সম্পর্কে আছে। অতএব কি হচ্ছে? অতএব কি হবে? আমরা যদি এইরকম ভাবে লিখি উপর থেকে নিচ, ইজ ইকুয়াল টু, তাহলে এদিকেও তাই হবে উপর থেকে নিচ, কারণ সম্পর্কটা সরল। ব্যস্ত হলে উল্টো ঘটনা ঘটে, সরল হলে এদিকে যদি উপর থেকে নিচে নিই তাহলে ডান পক্ষেও আমার উপর থেকে নিচ হবে। এইরকম হলো ব্যাপারটা। এবারে কি দেখছি আমরা, চতুর্থ পদ নির্ণয় করতে হবে। চতুর্থ পদ নির্ণয় করার জন্য কি করতে হবে আমরা জানি, দ্বিতীয় পদ আর তৃতীয় পদকে গুণ করব, প্রথম পদ দিয়ে ভাগ করব। অতএব
চতুর্থ পদ ইজ ইকুয়াল টু দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, দ্যাট ইজ ইকুয়াল টু দ্বিতীয় পদ কত 100x, তৃতীয় পদ কত 100, আর প্রথম পদ কত 120x। এরকম দাঁড়ালো। আমরা যদি x x কাটতে পারি কেটে দিলাম, একটা শূন্য কেটে দিলাম। আচ্ছা, এবারে যদি আমরা 4 দিয়ে কাটি দেখো, তাহলে 4 25 100 আর 3 4 12, তার মানে 250/3, 250/3 এত কেজি দাঁড়ালো ব্যাপারটা, এত কেজি দাঁড়ালো, 250/3 কেজি দাঁড়ালো। এবার এইটা কত কেজি হচ্ছে অ্যাকচুয়ালি যদি আমরা ভাগ করে দেখে নিই রাফে, এটা কত কেজি হচ্ছে সেটা যদি আমরা দেখে নিই, হ্যাঁ রাফে যদি দেখে নিই তাহলে 250, এটাকে দেখা যাচ্ছে কি বোর্ডে? আচ্ছা, ওখানে দেখা যাবে না, তাহলে আমি একটু অন্য জায়গায় করে নিই, নিচে করে নিতে পারি। আচ্ছা, 250কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3 8 24, 1 নামলো 10, 3 3 9, 1 নামলো, অর্থাৎ 83 কেজির একটু বেশি, 83 কেজির একটু বেশি, 83 পূর্ণ 1/3 কেজি এটা। তার মানে এটা 100 কেজির কম, এটা 100 কেজির কম। কিন্তু প্রথমে আমরা চিনি ব্যবহার করতাম কত 100 কেজি, এখন চিনি ব্যবহার করতে পারছি কত 250/3 কেজি, তার মানে 83 পূর্ণ 1/3 কেজি। তাহলে চিনির ব্যবহারটা কমলো, চিনির ব্যবহারটা কমেছে। কতটা কমলো বিয়োগ করলে পেয়ে যাব। অতএব চিনির ব্যবহার কমবে বা কমাতে হবে, চিনির ব্যবহার কমাতে হবে ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে যদি ইজ ইকুয়াল টু না দিই ভালো হয়, ইজ ইকুয়াল টু প্রথমে ব্যবহার করতাম 100 কেজি আর এখন ব্যবহার করছি কত 250/3 এত কেজি। এইটা যদি আমরা লসাগু করে দিই তাহলে কি হবে, 3 এর সঙ্গে 100 গুণ করলে 300, তার থেকে বিয়োগ করো 250, 50-এর 3 কেজি, 50-এর 3 মানে হচ্ছে 16 পূর্ণ 2/3 কেজি, 16 পূর্ণ 2/3 কেজি। এই পরিমাণ চিনির ব্যবহারটা কমাতে হবে। প্রথমে চিনির ব্যবহার কত ছিল 100 কেজি, প্রথমে চিনির ব্যবহার ছিল 100 কেজি, এখন আমাকে চিনির ব্যবহার কমাতে হচ্ছে কত 16 পূর্ণ 2/3 কেজি। তাহলে 100 কেজির মধ্যে আমাকে কমাতে হচ্ছে 16 পূর্ণ 2/3 কেজি, তার মানেই হচ্ছে 16 পূর্ণ 2/3%। এই কারণেই আমরা প্রথমে চিনির ব্যবহারটা 100 কেজি ধরেছিলাম। এই শতকরাটা বলতে পারবো, এই যে 100 কেজির মধ্যে কমলো হচ্ছে 16 পূর্ণ 2/3 কেজি, 100 কেজির মধ্যে কমলো 16 পূর্ণ 2/3 কেজি, তার মানে 16 পূর্ণ 2/3%, এটা আমরা বলতে পারছি। অর্থাৎ ওই পরিবারে যদি খরচটা অপরিবর্তিত রাখতে হয়, চিনির ব্যবহারটা কমাতে হবে 16 পূর্ণ 2/3 কেজি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, বোঝার চেষ্টা করো, দরকার পড়লে ভিডিওটা আরেকবার দেখে নেবে। হ্যাঁ, এবারে তোমরা এই 13 নম্বরের প্রশ্নটা দেখো, বরফ গলা জলের যে প্রশ্নটা আছে 13 নম্বরের প্রশ্ন, আশা করি তোমরা দেখতে পাচ্ছ 13 নম্বরের প্রশ্ন, এই বরফ গলা জলের প্রশ্নটা। আচ্ছা, এবার আমি প্রশ্নটা পড়ে দিই। জল জমে বরফে পরিণত হলে আয়তন 10% বৃদ্ধি পায়, অর্থাৎ জল থেকে যখন বরফ হবে আয়তনটা 10% বৃদ্ধি পাবে, মানে 100-র মধ্যে 10 বাড়বে। সেই জন্য আমরা জলের প্রাথমিক আয়তনটা 100 একক ধরে নিতে পারি, জলের প্রাথমিক আয়তনটা আমরা 100 একক ধরে নিতে পারি, 100 লিটার হতে পারে। আমরা সাধারণত সিসি হিসাবে ধরি, কিউবিক সেন্টিমিটার বা সিসি হিসাবে ধরি 100 সিসি। তাহলে 10% যদি বাড়ে কত হবে, প্রথমে জলের পরিমাণটা আমরা ধরে নিচ্ছি 100, 10 বাড়লো হয়ে গেল কত 110। এই বরফ গলে জলে পরিণত হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে হিসাব করে লিখি। তো আমি ব্যাপারটা দেখো, আমি তোমাদেরকে দেখাই। প্রথমে আমার কাছে মনে করো 100 সিসি জল আছে, 100 সিসি বা 100 একক জল আছে। তো এই জলটা যখন বরফ হচ্ছে
জলটা যখন বরফ হচ্ছে কি হচ্ছে, 10% বেড়ে 10 একক বেড়ে যাচ্ছে। 100-র মধ্যে 10 বাড়ছে মানে 10% বাড়ছে, বা উল্টো করে বলতে পারি 10% বাড়ছে মানে 100-র মধ্যে 10 বাড়ছে। তাহলে হলো কত? 110। আমার মনে করে জলের এককটা, জলটা ছিল 100 সিসি, সিসি কিউবিক সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার। তাহলে 100 সিসি জল ছিল, 10 বাড়লো মানে 10% বাড়লো মানে 10 একক বাড়লো, হয়ে গেল কত? 110। কোনো সমস্যা নেই। এবারে কি হচ্ছে, বরফ থেকে যদি জল হয়, বরফ থেকে জল হলে তো আবার সেই 100ই হবে, বরফ থেকে জল হলে 100 হবে। তাহলে কত কমলো? 10 একক কমলো। 10 একক যদি কমে, 10 একক যদি কমে, তাহলে মজার ব্যাপার হচ্ছে এখন কি দাঁড়ালো, বরফ থেকে যখন জল হচ্ছে 110 থেকে 10 কমছে। বরফ থেকে যখন জল হচ্ছে, বরফ থেকে যখন জল হচ্ছে 110 থেকে 10 কমছে। তোমাকে হিসাব করতে হবে শতকরা কত কমছে, অর্থাৎ এইটা যদি 100 হতো তাহলে এইটা কত কমতো, এইটা তোমাকে হিসাব করতে হবে। 110 সিসি থেকে, বরফ থেকে যখন জল হচ্ছে 110 সিসি থেকে আবার 100 সিসি হচ্ছে, মানে 10 সিসি কমে যাচ্ছে, মাইনাস হচ্ছে 10 সিসি। তাহলে 110-এর মধ্যে যদি 10 মাইনাস হয়, তাহলে আমাকে হিসাব করতে হবে 100-র মধ্যে কত হতো, 100-র মধ্যে কত কমতো, মানে কত শতাংশ হতো আর কি, 100-র মধ্যে কত কমতো। যেটা বোর্ডে লেখা আছে এটা মাথায় রাখো বা খাতায় লিখে নিতে পারো। যেটা বোর্ডে লেখা দেখা যাচ্ছে সেটা তুমি খাতায় লিখে নিতে পারো। তাহলে আমি তোমাকে 1 মিনিট টাইম দিচ্ছি। প্রথমে জলের আয়তনটা ধরলাম 100 সিসি, কারণ জলের আয়তনটা বাড়ছে হচ্ছে 10%। 10% মানে কি 100-র মধ্যে 10, সেই জন্য জলটাকে প্রথমে আমি 100 সিসি ধরে নিচ্ছি। তাহলে 10% বাড়ছে মানে 10 বাড়ছে, তাহলে 100 ছিল 10 বাড়লো, হলো কত? 110। এবার যদি বরফ থেকে আবার জল হয় তাহলে কি হবে, বরফটা যদি জল হয় আবার 100 সিসি হবে, তার মানে 110 থেকে কমলো কত? 10। 110 থেকে 10 কমে 100 হবে। তাহলে 110 থেকে যদি 10 কমে, তাহলে 100-র মধ্যে কত কমবে, এটাই হচ্ছে আমাদের সমস্যা। আমি এই কারণেই ধরি জলের আয়তন 100 সিসি, বরফ হলে আয়তন বাড়ে কত? 10%। 100-র 10% মানে কত? 10 সিসি। তাহলে অতএব বরফের আয়তন কত হবে? বরফের আয়তন হবে 10 বেড়ে গেল, তার মানে 110 সিসি। এইবারে যদি এই বরফটাকে আবার জল করা হয়, এই বরফ জল হলে, এই বরফ জল হলে তার আয়তন কত হবে? তার আয়তন হবে আবার 100 সিসি হবে। তাহলে আয়তন কমলো কত? আয়তন কমেছে বা আয়তন কমে 110 থেকে আবার 100 হচ্ছে, তার মানে কত কমছে? 10 সিসি। তাহলে 110 থেকে এবার 10 কমছে। আগের যে ছবিটা এঁকেছিলাম বোর্ডে সেটা ভাবো। এখন গণিতের যদি আমরা ছকটা করে নিই, গণিতের ভাষায় যে সমস্যাটি হলো বরফের আয়তন, তার একক হচ্ছে কিউবিক সেন্টিমিটার বা সিসি, আর একদিকে হচ্ছে জলের আয়তন, এটাও কিউবিক সেন্টিমিটার বা সিসি। তাহলে বরফের কি ছিল? 110 কম, সরি জলের আয়তন, এটা আয়তন হ্রাস করে নাও,
আয়তন হ্রাস, আয়তন হ্রাস, এটাও সিসিতে নিচ্ছি আমরা। আয়তন হ্রাস পাচ্ছে 10 সিসি, 110-এর মধ্যে 10 সিসি হ্রাস পাচ্ছে, তাহলে 100 সিসির মধ্যে কতটুকু হ্রাস পাবে, এটাই হচ্ছে আমাদের সমস্যা। এখন দেখো, বরফের আয়তন যদি বেশি হয় আয়তন হ্রাসটাও বেশি হবে, বরফের আয়তন যদি কম হয় আয়তন হ্রাসটাও কম হবে। অর্থাৎ এখানে দুটো রাশির মধ্যে সরল সম্পর্ক আছে। অতএব কি হবে, 110 100 ইজ ইকুয়াল টু 10 জিজ্ঞাসা চিহ্ন। এইরকমই যদি হয়, অতএব আমরা দেখতে পাচ্ছি চতুর্থ পদ নির্ণয় করতে হচ্ছে। তাহলে চতুর্থ পদ নির্ণয় করার সময় আমরা জানি দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ, তাকে ভাগ করবো প্রথম পদ দিয়ে, অর্থাৎ চতুর্থ পদ ইজ ইকুয়াল টু দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। এইটা যদি আমরা কাটাকুটি করে দিই, 100কে ভাগ করো তো 9 11 99, 1 থাকবে, অর্থাৎ 9 পূর্ণ 1 এর 11 এত সিসি। এইবার দেখো 100-র মধ্যে যেটা কমছে সেটাকেই আমরা বলি শতকরা, তার মানে 9 পূর্ণ 1 এর 11%, এইটাই হচ্ছে কমছে। অর্থাৎ বরফ যদি জল হয় তাহলে তার আয়তন কমবে হচ্ছে 9 পূর্ণ 1 এর 11%। এবারে তোমাদের আমি 15-র প্রশ্নটা করার জন্য বলছি। দেখো 15-র প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, একটি ভোটার কেন্দ্রের, একটি বিধানসভা নির্বাচনী কেন্দ্রের যে প্রশ্নটা দেওয়া আছে, একটি বিধানসভা ভোটার কেন্দ্রে 80% ভোট দিয়েছেন। এই প্রশ্নটা 15-র প্রশ্নটা খুব সহজ প্রশ্ন, তোমরা একটু দেখে নাও 15-র প্রশ্নটা। আশা করি প্রশ্ন তোমাদের দেখা হয়েছে, তোমাদের কাছে বইও আছে, দেখে নিতে পারছো। আমি একবার পড়ে দিচ্ছি। একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন। সবাই ভোট দিতে যায় না, ঠিক আছে, বাড়িতে অনেকে থেকে যায়, অনেকে অসুস্থ থাকে, অনেকে বাইরে থেকে, সবাই ভোট দিতে যায় না। সুতরাং যতজন ভোটার আছে, মানে যতজন ভোটারের নাম লেখা আছে সরকারের খাতায়, সবাই যে ভোট কেন্দ্রে ভোট দেয় তা নয়, বা ভোট দিতে যায় তা নয়। সেই জন্যই বলা হয়েছে 80% ভোট দিয়েছে, সবাই ভোট দেয় না, 80% ভোট দিয়েছে। এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% পেয়ে ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের শতকরা কত পেয়েছেন? মোট ভোটের শতকরা। এই যে আমি জিনিসগুলো বলছি, এই পয়েন্টগুলোকে তোমরা মনে রাখার চেষ্টা করো। মোট ভোটের শতকরা কত পেয়েছেন, সেই জন্য আমরা মোট ভোটটা 100 জন ধরব। কোশ্চেনটা যেটা চাইছে সেটাকে ভালো করে ফলো করো। বিজয়ী প্রার্থী মোট ভোটের শতকরা কত পার্সেন্ট, শতকরা কত অংশ পেয়েছেন, তাই তো? শতকরা কত পেয়েছেন, শতকরা কত ভোট পেয়েছেন। তাহলে যেহেতু মোট ভোটের উপর শতকরা চাইছে, সেই জন্য মোট ভোটার সংখ্যাটাই আমরা 100 ধরব। তাই যদি হয়, ধরি মোট ভোটার সংখ্যা 100 জন, 15 নম্বরের প্রশ্ন, ধরি মোট ভোটার সংখ্যা 100 জন। এটা আমি একটু সহজে করাবো, ছোট করে করাবো। এবার ভোট দিয়েছে 80%, ভোট দিয়েছে যতজন ভোটার ছিল তার 80%। সবাই তো ভোট দেয়নি, যতজন ভোটার ছিল তার 80%, অর্থাৎ 100 জনের মধ্যে 80%, তাহলে কত হচ্ছে বলো তো? 100 গুণিত 80%টাকে যদি আমরা ভেঙে দিই নিচে 100 পাবো, তার মানে 80 জন ভোট দিয়েছে। 80 জন ভোট দিয়েছে, এটা আমরা ত্রৈডাস সিস্টেমে নাও করতে পারি, খুব সহজেই করতে পারি। এবারে বলছে বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়েছেন। এই যে ভোট দিয়েছেন মানেই হচ্ছে প্রদত্ত ভোট। প্রদত্ত ভোট মানে হচ্ছে যে কজন ভোট দিয়েছেন, তাহলে এই 80 জন হচ্ছে আমার প্রদত্ত ভোট।
তাহলে বিজয়ী প্রার্থী কত পেয়েছে? 52%। তাহলে 52% মানে কি? 100-র মধ্যে 52টা ভোট তিনি পেয়েছেন। তাহলে 80-র মধ্যে তিনি কতটি ভোট পেয়েছেন? বিজয়ী প্রার্থী ভোট পেয়েছেন 52%। বিজয়ী প্রার্থী ভোট পেয়েছেন 52%, মানে 100-র মধ্যে 52। তাহলে 80-র মধ্যে কত? এটা আমরা গুণ করেও করে ফেলতে পারতাম, কিন্তু যদি বলে সমানুপাতের নিয়মে তখন তো অনুপাত করতে হবে বা তোমাকে ছকটা করতে হবে। সেই জন্যই বলছি এটা যদি গুণ করে দিই তাহলে অ্যান্সারটা চলে আসবে। কিন্তু সেই জন্য আমি কি বলছি, তাহলে ত্রৈরাশিক নিয়ম বা সমানুপাতের নিয়মে যদি করতে বলে, অতএব গণিতের ভাষায় সমস্যাটি হলো কি হলো সমস্যাটা? বিজয়ী প্রার্থী ভোট পেয়েছেন 52%, মানে কি 100-র মধ্যে 52। তাহলে 80 জনের মধ্যে তিনি কতটি ভোট পেয়েছেন? ভোটার সংখ্যা এটার একক হবে জন, আর বিজয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট এটাও হবে জনেই হবে। তাহলে 52% পেয়েছেন, তার মানে 100-র মধ্যে 52। তাহলে ভোটার যদি 100 হতো তিনি ভোট পেতেন 52টি, কিন্তু ভোটার না, প্রদত্ত ভোট, ভোটার সংখ্যা মানে কি প্রদত্ত ভোটার সংখ্যা। এইটা এইরকম না করে, হেডিংটাকে এরকম না করে প্রদত্ত ভোট করলে ভালো হয়। হেডিংটা প্রদত্ত ভোট। এবারে জিনিসটা ঠিক হলো, প্রদত্ত ভোট যদি 100 হতো তাহলে 52টা ভোট তিনি পেতেন, কিন্তু প্রদত্ত ভোটটা 100 নয়, 80 জন ভোট দিয়েছিলেন। তাহলে 80 জনের মধ্যে তিনি কটা ভোট পাবেন? এইটা হচ্ছে সমস্যা। এখানেও দেখো দুটো রাশি সরল সম্পর্ক আছে। এখানে সরল সম্পর্কে আছে। অতএব কি হবে? সরল সম্পর্ক থাকলে কি হয় আমরা জানি, উপরেরটা ইজ টু নিচেরটা ইজ ইকুয়াল টু, এদিকেও তাই হবে, উপরেরটা ইজ টু নিচেরটা। ব্যস্ত সম্পর্ক থাকলে উল্টো ঘটনা ঘটে আমরা জানি। সেক্ষেত্রে এদিকে উপরেরটা ইজ টু নিচেরটা হলে ওইদিকে হবে নিচেরটা ইজ টু উপরেরটা, ব্যস্ত সম্পর্ক। কিন্তু এখানে সরল সম্পর্ক, এদিকে যা হবে এদিকেও তাই হবে, উপরেরটা ইজ টু নিচেরটা, এদিকেও তাই হবে, উপরেরটা ইজ টু নিচেরটা। তাহলে এখন যদি আমাকে বের করতে হয়, চতুর্থ পদ নির্ণয় করতে হবে, দেখতেই পাচ্ছ তোমরা। তাহলে চতুর্থ পদ নির্ণয় করার জন্য কি করব? অতএব চতুর্থ পদ ইজ ইকুয়াল টু দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। একটা শূন্য কেটে দিলাম, 2 দিয়ে কাটছি, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। এবারে কি দাঁড়ালো দেখো। আচ্ছা, এইখানে একটা জিনিস মনে হচ্ছে ভুল হয়েছে, সেটা হচ্ছে যে 52% না, এটা আছে 65%। দেখো এটা আমাদের ভুল হয়েছে, তাহলে এটা 52% হবে না, এটা 65% আছে। আমি মনে হয় দেখতে ভুল করেছি। হ্যাঁ, 65% আছে। তাহলে বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% পেয়েছিলেন, তাহলে 100-র মধ্যে 65 পেয়েছিলেন, তাহলে 80-র মধ্যে কটা হবে? এবারে ঠিক আছে জিনিসটা। অতএব চতুর্থ পদ ইজ ইকুয়াল টু 52টা হবে না, 52-র বদলে 65 হবে। তাহলে ইজ ইকুয়াল টু দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। এইবারে একটা শূন্য কাটি যদি আমরা, 4 দুগুণে 8,
2 দিয়ে কাটছি তো, 5 দুগুণে 10, একটু অন্যমনস্ক হয়ে গেছি মনে হচ্ছে। 5 13 65, 4 13 52। আচ্ছা আচ্ছা, ওই অ্যান্সারটা মাথায় থেকে গেছে, ওইটার মধ্যে ওইটাই আগে নিয়ে নিয়েছে আর কি। এরকম হচ্ছে ব্যাপার আর কি, প্রসেসরের গন্ডগোল হয়েছে। প্রসেসর গন্ডগোল হলে যেটা হয় সেটাই হয়েছে আর কি। অ্যান্সারটা মাথায় ঘুরঘুর করছিল, ওইটা ঢুকে পড়েছে। তো বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 52% নয়, প্রদত্ত ভোটের 65% পেয়েছে, তার ফলে এটা হয়েছিল আর কি। তার মানে দেখা যাচ্ছে যে বিজয়ী প্রার্থী এক্ষেত্রে 52টি ভোট পেতেন, অর্থাৎ 52% ভোট পেতেন। তার মানে 100 জন ভোটারের মধ্যে 52টা ভোট মানে হচ্ছে 52%। মোট ভোটার 100, তাহলে মোট ভোটার যদি 100 হয় তার মধ্যে 52টা ভোট মানেই হচ্ছে 52%। সাময়িকভাবে অন্যমনস্ক হওয়ার জন্য এটা ঘটেছে, সরি। তবে ঠিক আছে, নেক্সট আমরা পরের প্রশ্নে যাচ্ছি।